নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই যে বিশেষ নির্বাচনী বুলেটিন আমরা তৈরি করছি বেশ কয়েকদিন ধরে, আজকে সেখানে যখন প্রার্থী তালিকা প্রায় ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমি যখন আজকে 19 তারিখ রাতে বসে এই এপিসোডটা রেকর্ড করছি তখনও পর্যন্ত কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। দমদম আসন আমাদের আজকের আলোচনার বিষয়, সুতরাং দমদম আসনে এখনও পর্যন্ত বিজেপির প্রার্থী নেই বা তার নামটা আমরা পাইনি। অবশ্যই থাকবে প্রার্থী। যথারীতি তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছেন অধ্যাপক সৌগত রায়ের ওপরেই, এবং সিপিআইএম এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ডক্টর সুজন চক্রবর্তীর নাম, যিনি যাদবপুর লোকসভা থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে পরাজিত হয়েছিলেন। এবং সুজন চক্রবর্তী এবং সৌগত রায় দুজনেই রাজ্য রাজনীতিতে এবং মানে যে দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নাম। এখন বিজেপি কে হবেন প্রার্থী তার উপর অনেকটাই নির্ভর করবে। তথাপিও আমরা এই দমদম লোকসভা আসন, যে 543টা আসনের মধ্যে অন্যতম হচ্ছে এই 16 নম্বর দমদম লোকসভা আসনটি। এটি কিন্তু 1952 সালে দমদম লোকসভার কোনো অস্তিত্ব ছিল না। 1977 থেকে, অর্থাৎ ষষ্ঠ লোকসভা নির্বাচন থেকে দমদম আসনটি সৃষ্টি হয় এবং 77 সালে এখানে অশোক কৃষ্ণ দত্ত, আপনারা জানেন 77 সালের ঐতিহাসিক ভোট, সেই ভোটে কিন্তু এখান থেকে জয়লাভ করেছিলেন অশোক কৃষ্ণ দত্ত। জনতা পার্টি, একেবারে সদ্য জন্মনামা একটা পার্টি, সমস্ত দল, মানে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত দল একত্রিত হয়েছিল এই জনতা পার্টির মধ্য দিয়ে, এবং সেই জনতা পার্টি পরবর্তীতে ভেঙে ভারতীয় জনতা পার্টির এবং আরও অনেক পার্টিতে রূপান্তরিত হয়েছে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে। এই জনতা পার্টিকে বাইরের থেকে, মানে জনতা পার্টির সঙ্গে নির্বাচনী সমঝোতায় গেছিল সিপিআইএম, আরএসপি, মানে যারা আমাদের রাজ্যে বামফ্রন্ট, সেই বামফ্রন্ট। সুতরাং 1977 সালের সেই ঐতিহাসিক নির্বাচনে দমদম আসন কিন্তু রায় দিয়েছিল ইন্দিরা কংগ্রেসের বিরুদ্ধে। জয়ী হয়েছিলেন জনতা পার্টির প্রার্থী অশোক কৃষ্ণ দত্ত। এরপরে 1980 সালের নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী শ্রমিক নেতা, সিআইটিইউ নেতা নীরেন ঘোষ। এরপরে 84 সাল, অর্থাৎ ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের সেই নির্বাচন, সেটাও একটা ঐতিহাসিক নির্বাচন। সেই নির্বাচনে দমদম আসনটি জিতে নেয় জাতীয় কংগ্রেস, নির্বাচিত হন আশুতোষ লাহা। এরপরে 91 থেকে দমদম 91, এখানে যেতেন নির্মল কান্তি চ্যাটার্জি সিপিআইএমের। তারপরে আপনার 96 এখানে যেতেন নির্মল কান্তি চ্যাটার্জি সিপিআইএমের। এরপরে 98 সালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোট দমদম আসনটি সিপিআইএমের থেকে ছিনিয়ে নেয়। এখানে তপন শিকদার নির্বাচিত হন এবং তারপরে আপনারা জানেন যে সেই সময় একটা অল্প সময়ের মধ্যেই সরকার ভেঙে গেছিল এবং তারপরে 99 সালে আবারও নির্বাচন হয়, যেটা 5 বছরই টিকেছিল সেই সরকার। সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির তপন শিকদারই নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে দমদম আসন থেকে। এরপরে 2009 জ্যোতি বসু, তৎকালীন মুখ্যমন্ত্রী বললে ভুল হবে, সিপিআইএম নেতা জ্যোতি বসু ডাক দিয়েছিলেন দমদম উদ্ধার করতে হবে, এবং সিপিআইএম এই আসনটি জয়লাভ করে। সেখানে যেতেন অমিতাভ নন্দী। এটা হচ্ছে 2004 সালের নির্বাচন, 2009 পর্যন্ত। এরপরে 2009 থেকে আজ পর্যন্ত যে কটি নির্বাচন হয়েছে, তো 2009, 2014 এবং 2019, 15 বছর এইখানে দমদমের সাংসদ হিসেবে জিতে আসছেন অধ্যাপক সৌগত রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী। এটা গেল দমদম
লোকসভার একটা ইতিহাস, যেখানে অশোক কৃষ্ণ দত্ত থেকে শুরু করেছিলাম এবং শেষ করলাম সৌগত রায়ে। এবার কি হতে পারে? এখনও বলছি যে বিজেপি প্রার্থীর নাম আমরা জানি না। আমি যদি গত বছরের হিসেবটা একটু আপনাদের সামনে তুলে ধরি, তাহলে দেখতে পাবো যে এখানে গত বছর বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী যথারীতি সৌগত রায় ছিলেন। সিপিআইএম প্রার্থী ছিলেন নেপাল দেব ভট্টাচার্য। এটা কিন্তু আমি 2019-এর কথা বলছি। এখানে সেবার জোট হয়নি সিপিএমের সঙ্গে কংগ্রেসের, যার জন্য জাতীয় কংগ্রেস প্রার্থী ছিলেন সৌরভ সাহা। আর অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন ইন্দ্রনীল ব্যানার্জি। তার মানে এখানে আপনার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। এই চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় কে কত ভোট পেয়েছিল এটা আমাদের একবার জানা দরকার। এই চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতায় অধ্যাপক সৌগত রায় পেয়েছিলেন 5,12,062টি ভোট। শতাংশের হিসেবে 42.5%। ওনার যদি টোটাল ভোটের হিসেব করি, আপনার আগের ভোটের তুলনায় দমদম আসনে তৃণমূল কংগ্রেসের ভোট কমেছিল 0.01%। দ্বিতীয় আসনে মানে দ্বিতীয় জায়গায় উঠে এসেছিল বিজেপি। আপনারা জানেন যে 2019 সালে একটা অভূতপূর্ব ঝড় উঠেছিল বিজেপির, বলা হয়, রাজনীতিবিদরা বলেন ঝড়, সেরকম কিছু হয় বলে আমার তো অন্তত পক্ষে মনে হয় না। কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। শ্রমিক ভট্টাচার্য তিনি পেয়েছিলেন 4,59,060টি ভোট। শতাংশের হিসেবে 38.1%, এবং ভোট বিজেপির বেড়েছিল 15.6%। সিপিআইএম প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নেপাল দেব ভট্টাচার্য। এইখানেই একটা কথা আছে যে এই নেপাল দেব ভট্টাচার্য কিন্তু দীর্ঘদিন সক্রিয় রাজনীতির থেকে বাইরে ছিলেন। পার্টির আভ্যন্তরীণ ইস্যুতে নেপাল দেব ভট্টাচার্য বেশ কিছুদিন পার্টির বাইরে ছিলেন, তারপরে আবার পার্টিতে ফিরে আসেন এবং সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করেন। সেই নেপাল দেব ভট্টাচার্য এখানে পেয়েছিলেন 1,67,590টি ভোট। শতাংশের হিসেবে 13.9%। উল্লেখযোগ্যভাবে সিপিএমের ভোট কমে গেছিল 15.2%। আপনাদের মনে করিয়ে দিই, বিজেপির ভোট যেখানে বেড়েছে 15.6%, সিপিএমের ভোট কিন্তু এই আসনে কমেছিল 2019 সালে 15.2%। জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে সৌরভ সাহা এখানে লড়াই করেছিলেন, পেয়েছিলেন 29,097টি ভোট। শতাংশের হিসেবে 2.4%, এবং জাতীয় কংগ্রেসের ভোট দমদম আসনে কমেছিল 0.6%। এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে ইন্দ্রনীল ব্যানার্জি পেয়েছিলেন 4,395টি ভোট। নান অফ অ্যাভাব মানে নোটা, কাউকেই পছন্দ হয়নি, এমন মতামত ব্যক্ত করেছিলেন 14,491 জন। শতাংশের হিসেবে 1.2%। এখানেও কিন্তু মাইনাস মার্কিং হয়েছিল, অর্থাৎ আগের নির্বাচনে নোটাতে কিন্তু ভোট বেশি পড়েছিল, এখানে মাইনাস হয়েছে, অর্থাৎ নোটায় ভোট কমে গেছিল 0.3%। এবং এই হিসেবে দেখা যাচ্ছে যে 53,002 ভোটে জয়লাভ করেছিলেন অধ্যাপক সৌগত রায়। এই 2009 সালের নির্বাচনের পরে কিন্তু আমরা পার করে এসেছি একটা বিধানসভা নির্বাচন। এখন আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে এই দমদম কেন্দ্রটির মধ্যে কোন কোন বিধানসভা পড়ে, এবং পৌরসভা একই ব্যাপার খানিকটা। পরে হচ্ছে আপনার 109 খড়দা বিধানসভা, 110 দমদম উত্তর বিধানসভা, 111 পানিহাটি বিধানসভা, 112 কামারহাটি বিধানসভা, 113 বরানগর বিধানসভা, 114 দমদম বিধানসভা, এবং 117 রাজারহাট গোপালপুর বিধানসভা। তো এই 2019-এর রেজাল্টের পর যখন আমরা 2024-এর ভোটে আসছি, তার মধ্যবর্তী সময় 2021 সালে এই বিধানসভা নির্বাচনটা অনুষ্ঠিত হলো। 22 সালে আবার পৌরসভার ভোট হয়েছিল
পৌরসভা এবং তারপরে পঞ্চায়েত নির্বাচন হয়েছে গত বছর। তো পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন যেহেতু রাজ্য নির্বাচন কমিশনের আওতায় হয়, বিরোধীরা তার ফলাফলকে খুব একটা গুরুত্ব দিতে চান না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বিরোধীদের মান্যতা দিলাম। আমার তৃণমূল কংগ্রেসের বন্ধুরা ভুল বুঝবেন না, আমরা বিরোধীদের মান্যতা দিলাম এবং সেই ফলাফলটাকে আমরা বিচার করলাম না, সেই ফলাফলটাকে আমরা এখানে হিসেবের মধ্যে আনলাম না। আমি যদি বিধানসভা ওয়াইজ, অর্থাৎ যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে থেকে ভোট হয়েছিল 2021 সালে, সেই নির্বাচনটাকে হিসাব করি, তাহলে আমরা প্রথম যে আসনটি পাই খড়দা, 109 খড়দা বিধানসভা, যেখানে ভোটের ফলাফল বার হবার আগেই জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছিল, অর্থাৎ কাজল সিনহা, তৃণমূল কংগ্রেসের কাজল সিনহা জয়ী প্রার্থী ছিলেন, তার মৃত্যু হয়েছিল। তারপরে আবার সেখানে ভোট হয় কয়েকদিনের মধ্যেই, এবং সেই ভোটে শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি পেয়েছিলেন 1,14,086টি ভোট। আমার কথাগুলো একটু খেয়াল করবেন, আমি কারো প্রচার করছি না, কে জিতবে হারবে বলতে পারছি না, কিন্তু আমি পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরছি। শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিলেন 1,14,086টি ভোট। সেখানে দ্বিতীয় স্থানে উঠে এসেছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা, কিন্তু বিস্তর ব্যবধান, 20,254টি ভোট। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 2021-এই যখন প্রথমবার নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিজেপির যে প্রাপ্ত ভোট, সেই ভোটের তুলনায় দ্বিতীয়বার যখন ভোট হলো, পুনর্নির্বাচন হলো, সেখানে কিন্তু বিজেপির ভোট কমে গেল 20%। জয় শাহর ভোট কমল 20%, যেখানে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শিলভদ্র দত্ত এবং দেবজ্যোতি দাস, সিপিআইএমের 21 সালের প্রথমবারও উনি প্রার্থী ছিলেন, দ্বিতীয়বারও উনি প্রার্থী হয়েছিলেন। তিনি কিন্তু কিছুটা ভোট ফিরে পেয়েছিলেন, যদিও সেটা অত্যন্ত নগণ্য, তার সংখ্যা হচ্ছে, তিনি পেয়েছিলেন 16,110টি ভোট। এবার 110 দমদম উত্তর বিধানসভা কেন্দ্র। আমাদের মাথায় রাখতে হবে 2009 সালে যখন নির্বাচন হয়েছিল, আমরা একটু আগে যে রেজাল্টটা বললাম, তখন কিন্তু এই দমদম উত্তর বিধানসভা কেন্দ্রটি দখলে ছিল সিপিআইএমের, বিধায়ক ছিলেন তন্ময় ভট্টাচার্য। সেই মানে যখন 2009-এ ভোট হচ্ছে, তখন কিন্তু লোকসভা ভোটের সময় দমদম উত্তরের বিধায়ক ছিলেন তন্ময় ভট্টাচার্য। কিন্তু 2021 সালের ফলাফল কি হলো? চন্দ্রিমা ভট্টাচার্য সেই ভোটে হেরে গেছিলেন, কিন্তু 2021 সালে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল প্রার্থী হিসেবে পেলেন 95,465টি ভোট। ডাক্তার অর্চনা মজুমদার উঠে এলেন দ্বিতীয় স্থানে, পেলেন 66,966টি ভোট, এবং সিটিং বিধায়ক আর কি, যাকে বলা হয় বিদায়ী বিধায়ক সিপিআইএমের তন্ময় ভট্টাচার্য তৃতীয় স্থানে নেমে গেলেন, পেলেন 45,728টি ভোট। এই আসনটিতে দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পেল 28,499টি ভোটে। এরপরে আমরা চলে আসব 111 পানিহাটি বিধানসভা কেন্দ্র। পানিহাটি বিধানসভা কেন্দ্রে নির্মল ঘোষ 2021 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পেয়েছিলেন 86,495টি ভোট। সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হিসেবে পেয়েছিলেন 61,318টি ভোট, এবং তাপস মজুমদার বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে এই আসনে পেয়েছিলেন 21,169টি ভোট। তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে জয়ী হয়েছিলেন 25,177 ভোটে। এরপরে আমরা আসবো 112 কামারহাটি বিধানসভা কেন্দ্রে। কামারহাটি বিধানসভা কেন্দ্রটিও 2009 সালে যখন নির্বাচন হচ্ছে লোকসভার, তখন কিন্তু এটি সিপিআইএমের দখলে ছিল, বিধায়ক ছিলেন মানস মুখার্জি। 2021-এ কিন্তু আর মানস মুখার্জি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এই আসনে মদন মিত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে পেয়েছিলেন 73,845টি ভোট, মানে প্রায় 51% ভোট। রাজু ব্যানার্জি বিজেপি প্রার্থী হিসেবে পেয়েছিলেন 38,437টি ভোট, এবং সিপিএমের নবাগত প্রার্থী যুবনেতা সায়নদীপ মিত্র
তিনি পেয়েছিলেন 28,310টি ভোট। এ আসনে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিল 35,408টি ভোটে। এরপরে আমরা আসছি হচ্ছে 113 নম্বর বরানগর বিধানসভা কেন্দ্রে। 113 নম্বর বরানগর বিধানসভা কেন্দ্রে কিন্তু কোনো প্রার্থী বদল হয়নি। তৃণমূল কংগ্রেসের তাপস রায় ছিলেন এবং উল্লেখযোগ্যভাবে তাপস রায় কিন্তু আজকে আর বরানগরের তৃণমূল বিধায়ক নন, তিনি পদত্যাগ করেছেন। তবু রেজাল্ট তো থেকে যায়, ইতিহাস থেকে যায়। তাপস রায় তৃণমূল প্রার্থী হিসেবে পেয়েছিলেন 53% ভোট, মানে 85,615টি ভোট। এখানে বিজেপি চিত্র তারকা পার্নো মিত্রর ওপর ভরসা রেখেছিল। পার্নো মিত্র বিজেপির প্রার্থী হিসেবে পেয়েছিলেন 50,468টি ভোট এবং অমল মুখোপাধ্যায় জাতীয় কংগ্রেস এবং বাম জোটের প্রার্থী হিসেবে পেয়েছিলেন 20,135টি ভোট। এখানে তাপস রায় তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন 35,147 ভোটে। এবার আসবো 114 দমদম বিধানসভা কেন্দ্রে। এখানে ব্রাত্য বসু তৃণমূল প্রার্থী, তিনি 47% ভোট পেয়েছিলেন 87,999টি ভোট। বিমল শঙ্কর নন্দ বিজেপির প্রার্থী হিসেবে পেয়েছিলেন 61,268টি ভোট। পলাশ দাস সিপিএমের পরিচিত মুখ, সিপিআইএম প্রার্থী হিসেবে পেয়েছিলেন 30,653টি ভোট। এখানে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিলেন 26,761টি ভোটে। এবারে চলে আসবো 117 রাজারহাট গোপালপুর কেন্দ্র। এখানে তৃণমূল কংগ্রেস ভরসা রেখেছিল সুগায়িকা অদিতি মুন্সির ওপর। জনপ্রিয় একটি রিয়েলিটি শোয়েতে মাতিয়ে দিয়েছিলেন তিনি কীর্তন পরিবেশন করে সেই অদিতি মুন্সির ওপর, এবং অদিতি মুন্সি 49% ভোট পেয়েছিলেন 87,650টি তৃণমূল প্রার্থী হিসেবে। সৌমিক ভট্টাচার্য বিজেপি প্রার্থী হিসেবে পেয়েছিলেন 62,354টি ভোট এবং শুভজিৎ দাশগুপ্ত সিপিআইএমের প্রার্থী, তিনি পেয়েছিলেন 24,511টি ভোট। তাহলে দেখা গেল যে 7টি বিধানসভা অর্থাৎ খড়দা, দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম এবং রাজারহাট গোপালপুর, এই 7টি বিধানসভায় কিন্তু এখনও দখলে আছে তৃণমূল কংগ্রেসের এবং একটা বিপুল মার্জিনে জয়লাভ করে প্রত্যেকটি আসন থেকেই, যেমন সর্বোচ্চ মার্জিনে জয়লাভ করেছিলেন খড়দার থেকে শোভনদেব চট্টোপাধ্যায় 93,822 ভোটে। যদি আমরা এই হিসেবটাকে যোগ করি তাহলে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট এই বিধানসভাগুলোর থেকে যে মার্জিনে এগিয়ে ছিল, সেই মার্জিনে যদি এগিয়ে থাকতে তাহলে তৃণমূল কংগ্রেস এই আসনগুলোতে এগিয়ে আছে মোট 6,31,156 ভোটে। টোটাল যদি এগিয়ে থাকার ভোটটা আমরা যোগ করি, এই মার্জনা করবেন যে টোটাল প্রাপ্ত ভোট যদি আমি যোগ করি, যে তৃণমূল কংগ্রেস প্রার্থী যারা ছিলেন নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, তাপস রায়, ব্রাত্য বসু এবং অদিতি মুন্সি, তাদের ভোট যদি যোগ করি তাহলে এটা হয়ে যায় 6,31,156 ভোট। এবার বিজেপি প্রার্থী হিসেবে যারা যারা এই 7টি কনস্টিটিউয়েন্সি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাদের প্রাপ্ত ভোট যদি আমরা যোগ করি তাহলে সেটা হয় 3,61,065টি। আর সিপিআইএম প্রার্থী হিসেবে যারা যারা দাঁড়িয়েছিলেন, সিপিআইএম বলবো না, জোট প্রার্থী হিসেবে যারা যারা দাঁড়িয়েছিলেন তাদের যদি ভোট যোগ করি তাহলে দাঁড়িয়ে যাবে 1,86,616টি ভোট। এবার যদি আমরা ভোট, এই যে তৃণমূলের প্রাপ্ত ভোট বিধানসভায় 7টি বিধানসভায়, তার থেকে যদি আমরা সিপিএমের প্রাপ্ত ভোট এবং বিজেপির প্রাপ্ত ভোট বাদ দেই তাহলে দেখব যে সৌগত রায় এখানে তার দৌড় শুরু করছেন 83,484 ভোটে এগিয়ে থেকে। অর্থাৎ অর্থাৎ দৌড়টা সৌগত রায় যেখান থেকে শুরু করছেন সেইখানে কিন্তু সৌগত রায় এগিয়ে রয়েছেন 83,484 ভোটে এগিয়ে থেকে। এটা কিন্তু কম ব্যবধান নয় একটা লোকসভার ক্ষেত্রেও। তিনি দৌড় শুরু করলেন এই দমদম লোকসভা কেন্দ্র থেকে, কিন্তু
যেটা আমাদেরকে ভাবাবে সেটা হচ্ছে যে এই যে মধ্যবর্তী সময়টা কেটে গেছে 2009 এই 19 থেকে 2024, মাঝখানে বিধানসভা নির্বাচন গেছে, পৌরসভা নির্বাচন গেছে এবং পঞ্চায়েত নির্বাচন গেছে। পৌরসভা নির্বাচনে এই সবকটি জায়গাতেই নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যদি আমরা একটু হিসেব করে দেখি, এখানে বরানগরে কোনো পঞ্চায়েত নেই, খড়দায় পঞ্চায়েত রয়েছে, উত্তর দমদমে সেইভাবে কোনো পঞ্চায়েত নেই, বড় করে কোনো পঞ্চায়েতের হিসাবটা পাওয়া যাবে না, কামারহাটিতে কোনো পঞ্চায়েত নেই, রাজারহাট গোপালপুরে খানিক পঞ্চায়েত রয়েছে এবং খড়দায় খানিক পঞ্চায়েত রয়েছে। সেখানে কিন্তু বিজেপিকে পেছনে ফেলে বাম প্রার্থীরা অনেকটাই তাদের যে হারানো ভোট তারা দখল করতে পেরেছিল। এবং পৌরসভা নির্বাচনেও বামেরা প্রায় শূন্য হলেও বামেদের ভোট কিন্তু অনেকটাই বেড়েছিল বিজেপির তুলনায়। অর্থাৎ বিজেপি যেখানে 2021-এর বিধানসভায় 2,70,090 ভোট পেয়েছিল, যদি পঞ্চায়েত এবং পৌরসভার ভোট যোগ করি এর থেকে অনেকটাই কমে গেছে, যদিও সেখানে সিপিএমের ভোট বা বামেদের ভোট অনেকটাই বেড়েছে। আমরা যদিও প্রথমেই বলে দিয়েছি যে বিরোধীদের আপত্তি থাকার জন্য আমরা হিসাবের মধ্যে নিচ্ছি না। কিন্তু যেটা আমাদের কাছে প্রশ্ন এখন, যে তাহলে পরে 83,000-এরও বেশি ভোটে এগিয়ে থেকে সৌগত রায় লড়াইয়ে নেমেছেন, তাহলে এত চিন্তার কি আছে, এত আলোচনার কি আছে? হ্যাঁ, আলোচনার আছে, কারণ মধ্যবর্তী সময়ে যে গঙ্গা দিয়ে যে জল বয়ে গেছে সেটা অভূতপূর্ব। অর্থাৎ আপনার সবচেয়ে বরানগর দিয়ে যদি শুরু করি, বরানগরের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়, যিনি 53% ভোট পেয়ে 35,147 ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে, তিনি যে কোনো কারণেই হোক সেটা তো আমাদের আলোচনার বিষয় নয়, তিনি আছে বিজেপির একজন সদস্য। এখনও তিনি কোথাও দাঁড়াবেন কি না, আজকে যখন আমি এটাকে রেকর্ড করছি আমার এপিসোডটা, ততক্ষণ পর্যন্ত স্থির হয়নি। দমদম এবং বরানগর মিউনিসিপ্যাল এরিয়াতে নিয়োগ দুর্নীতি নিয়ে একটা ব্যাপক আলোড়ন পড়েছে এবং সেটা কিন্তু আলোচনার সামনে চলে এসছে এবং কামারহাটি বিধানসভায় আলোচনার একেবারে সমক্ষে চলে এসছে, আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে এবং পৌরবাসীর কাছেও। এবং কামারহাটি বিধানসভায় যিনি বিধায়ক মদন মিত্র, যিনি নির্বাচনের নেতৃত্ব দিতেন, সেই মদন মিত্র কিন্তু এই লোকসভা নির্বাচনের আগে কতটা সুস্থ হয়ে উঠতে পারবেন সেটা একটা বড় প্রশ্ন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে। কারণ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী, কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, এখন বাড়িতে চিকিৎসাধীন। সম্প্রতি একটা ভাইরাল ভিডিওতে আমরা দেখেছি তিনি প্রার্থনা করছেন যে ঈশ্বরের কাছে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি, একটাই প্রার্থনা যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আমরাও চাই মদন মিত্র তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। কিন্তু যদি ভোটের হিসেব বলেন তাহলে কিন্তু একজন বিধায়কের অনুপস্থিতি, মানে সেনাপতির অনুপস্থিতি, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রভাব ফেলতে পারে বরানগর এবং কামারহাটির ক্ষেত্রে। পানিহাটির ক্ষেত্রে বলবো, পানিহাটির ক্ষেত্রে আগের 2009 নির্বাচনেও একটা ভালো ভোটের মার্জিন সৌগত রায় পেয়েছিলেন এবং 2021-এর যে ভোট, তার আগের যে নির্বাচন, তার আগের যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে নির্মল ঘোষ জয়ী হয়েছিলেন মাত্র 3,000-এর একটু বেশি ভোটে। সেখানে 2021-এ এসে কিন্তু নির্মল ঘোষ তার জয়ের মার্জিনটাকে বাড়িয়ে নিয়ে যান 25,177 ভোটে। তার মানে পানিহাটির ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ সৌগত রায় বলতে পারতাম যদি পানিহাটি পৌরসভার এই টালটামাল পরিস্থিতি না হতো। এই মুহূর্তে পানিহাটি পৌরসভার পরিস্থিতি সারা বাংলা জুড়ে আলোচনার বিষয়। এই পানিহাটি পৌরসভার পরিস্থিতি বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা বিরোধীরা এই পানিহাটি পৌরসভার পরিস্থিতি নিয়ে কতটা সোচ্চার হতে পারবেন ভোটের আগে, তার উপর কিন্তু পানিহাটির ভোট অনেকটা নির্ভর করবে। যদিও আমরা দেখেছি যে সিপিআইএম প্রার্থী ঘোষণা হওয়ার পরেই সুজন চক্রবর্তী তিনি কিন্তু পানিহাটি পৌরসভার গেটেই প্রথম সভা করেন এবং সেখান থেকে তিনি হুঙ্কারও দেন যে পানিহাটি পৌরসভার বিষয়গুলোকে নিয়ে যদি পানিহাটি পৌরসভার এই যে
আপনার অব্যবস্থা চলছে, সেই অব্যবস্থা নিয়ে বিরোধীরা সোচ্চার হতে পারে। এখন বিজেপি প্রার্থী কে হবেন আমাদের জানা নেই। তাহলে কিন্তু ফলাফল সামান্য এদিক ওদিক হতে পারে। খড়দা বিধানসভার কথা যদি বলি, এখানে রেকর্ড মার্জিন, অর্থাৎ এই 7টি পৌরসভার মধ্যে একমাত্র খড়দাতেই প্রায় 1 লাখ মানে 93,822 ভোটে জয়লাভ করেছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রবীণ একজন নেতা, নির্মল ঘোষের মতনই প্রায়, নির্মল ঘোষের থেকেও তৃণমূল কংগ্রেসে তিনি প্রবীণ। কিন্তু খড়দা হয়ে যে দলীয় কোন্দল রয়েছে, অন্তঃকলহ রয়েছে গ্রামীণ খড়দা এবং শহরের খড়দা, এই দুটোর মধ্যে, তথা খড়দা একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেটা গ্রাম পঞ্চায়েত এলাকা, গ্রাম বলা যাবে না সেগুলোকে, কিন্তু পঞ্চায়েত এই অঞ্চল, সেই পঞ্চায়েত অঞ্চলে তৃণমূল নেতাদের সাথে, শহরাঞ্চলে অর্থাৎ ব্লক স্তরের নেতাদের সাথে পৌরাঞ্চলের নেতাদের যে একটা মতান্তর দেখা গেছে এবং সেটা প্রকাশ্যে চলে আসছে মাঝে মাঝেই, সেটা যদি রুখে না দেওয়া যায় তাহলে একটা প্রভাব ফেলতে পারে নির্বাচনে, এবং সেক্ষেত্রেও সৌগত রায়ের পক্ষে একটু অসুবিধে হতে পারে খড়দা বিধানসভা ক্ষেত্রে। উত্তর দমদম বিধানসভা, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এখন অর্থমন্ত্রী, এই বিধানসভাটিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনের পর থেকে, পৌরসভা নির্বাচনের পর থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ সাধারণ মানুষের মধ্যে উঠে আসছে, এবং সেটাকে কতটা কাজে লাগাতে পারে বিরোধীরা সেটা আমাদের এখন দেখতে হবে। যে অভিযোগগুলো উঠে আসছে, দুর্নীতির অভিযোগ উঠে আসছে পৌরসভার অন্দরে, এবং বিভিন্ন রকমের দুর্নীতির প্রশ্ন উঠে আসছে, কিন্তু সেগুলোকে কতটা তারা কাজে লাগাতে পারে, এনক্যাশ করতে পারে এই লোকসভা নির্বাচনের আগে, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। কামারহাটি আমরা আগেই আলোচনা করেছি, দমদম এবং আমরা প্রথমেই আলোচনা করেছি দমদম, কামারহাটি এবং বরানগর, এই 3টি পৌরসভা কিন্তু নিয়োগ দুর্নীতির ইস্যুতে বিদ্ধ, এবং সেই ইস্যুতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সৌগত রায় কিন্তু এই পৌরসভার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পক্ষে দাঁড়াননি। আজকে নিয়োগ দুর্নীতি নিয়ে আলোচনা কমে গেছে, অনেকটাই কমে গেছে, যেহেতু সৌগত রায় এই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলেননি, এবং যারা এই অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাদের পক্ষে দাঁড়াননি, সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় কোন্দল যদি না সৃষ্টি হয় তাহলে তো ভালো, না হলে পরে কি হতে পারে সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে বেশ কিছু দিন। আর সবশেষে যেটা আলোচনা আছে যেটা হচ্ছে রাজারহাট গোপালপুর 117 নম্বর, সেখানে অদিতি মুন্সি বিধায়ক বটে, কিন্তু তার স্বামী দেবরাজ চক্রবর্তীকে আমরা দেখেছি একজন অসাধারণ সংগঠক। পৌরসভার নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তৃণমূলকে পরাস্ত করে তিনি কিন্তু জিতেছিলেন, ইতিহাস বলছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে সৌগত রায়কে রাজারহাট গোপালপুর অনেকটাই স্বস্তি দিতে পারে, কিন্তু সব মিলিয়ে রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, রাজ্যের একাধিক মন্ত্রী জেলে, এবং এই দমদম লোকসভার কামারহাটি বিধানসভার অন্তর্গত একটি জায়গা থেকে, একটি ফ্ল্যাট থেকে আমরা দেখেছি যে অকল্পনীয় পরিমাণ টাকা, নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকার কার টাকা জানি না, কিন্তু অভিযোগ উঠছে সেই টাকা নাকি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এটা আমরা চোখে দেখেছি, টিভির মাধ্যমে দেখেছি, চোখে দেখেছি, এবং তার পরবর্তীতে এই 24 পরগনার আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, উত্তর 24 পরগনার বালুদা জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন দুর্নীতিতে তিনি গ্রেপ্তার হয়েছেন, তার একটা প্রভাব আসতে পারে। এবং এই যে দুর্নীতি প্রশ্নটা বারবার উঠে আসছে, তার সঙ্গে উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ায় মানে যেটা পৌর নিয়োগ প্রক্রিয়ায় মানে সক্রিয়ভাবে নাম উঠে এসছে। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের দমদমের 3টি পৌরসভায়। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে নিয়োগের যে দুর্নীতি এবং যে চাকরি প্রার্থীদের যে আন্দোলন বিক্ষোভ, সেটা একটা প্রভাব ফেলতে পারে নেতিবাচক এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের
যে আন্দোলন, সেটাও একটা নেতিবাচক ইঙ্গিত দিতে পারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে কি কি যেতে পারে? তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মানে ভোটের আগে বলা যায় মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক, যে লক্ষ্মীর ভাণ্ডারকে 500 থেকে 1000 করে দেওয়া। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো, যে এই যে আপনার ডোল পলিটিক্স, অর্থাৎ পাইয়ে দেওয়ার রাজনীতি, এটা কিন্তু একবার ক্লিক করতে পারে, দুবার কিন্তু এটাকে ক্লিক করানো খুব মুশকিল। যেমন আমরা দেখেছিলাম যে 2021-এর আগে দিদিকে বলো, এই যে কর্মসূচি, এবং তার পরবর্তী সময় বাংলা নিজের মেয়েকে চায়, এই যে স্লোগান, এটা অভূতপূর্বভাবে কাজে লেগেছিল। দিদিকে বলো কর্মসূচিতে আমরা দেখেছিলাম একদম মানে ফোনের পর ফোন, এবং বাস্তব অভিজ্ঞতা কিন্তু অন্যরকম বলছে। বাস্তব অভিজ্ঞতা বলছে যে আপনার বাড়ির সামনের লাইটটা জ্বলছে না, আপনি রিপোর্ট করেছিলেন, আপনার বাইরের রাস্তার লাইটটা কিন্তু ঠিক হয়ে গেছিল, আপনার কল দিয়ে জল পড়ছে না, আপনি রিপোর্ট করেছিলেন দিদিকে বলতে ফোন করে, আপনার কলের জলটা কিন্তু ঠিক হয়ে গেছিলো। কিন্তু বড় কোনো সমস্যার কিন্তু সমাধান দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে কেউ পাননি, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। তার পরবর্তীতে অনেকগুলো বড় কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেগুলো আর সেভাবে লোকের মনে দাগ কাটেনি। অর্থাৎ যেটা 2021 সালে একেবারে বাউন্স করে গেছিলো, বাউন্সার হিসেবে বিরোধীদের দিকে তেড়ে গেছিলো যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো 2024-এ এসে লোকসভা নির্বাচনে কতটা কাজ দেবে, কারণ লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা দুটো প্রেক্ষিত। লোকসভা নির্বাচনে ঠিক হবে যে দেশের সংবিধান কতটা সুরক্ষিত থাকবে, লোকসভা নির্বাচনে ঠিক হবে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো কতটা সুরক্ষিত থাকবে, লোকসভা নির্বাচনে ঠিক হবে যে নাগরিকত্বের কি হবে, এগুলো তো লোকসভার কাজ। কিন্তু যে স্লোগান দিয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভূতপূর্ব সাফল্য পেয়েছিল, সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য যে জনমোহিনী প্রকল্পগুলো, সেই জনমোহিনী প্রকল্পগুলো এই লোকসভা নির্বাচনেও কাজ দেয় কিনা সেটা আমাদের নজরে রাখতে হবে। এবং যদি ধরে নিই কাজ দেবে, তাহলে তো সৌগত রায় 83,484 ভোটে এগিয়েই শুরু করলেন, সুতরাং তাকে এগিয়েই রাখতে হয়। তারপরেও যে প্রশ্নটা থেকে যায় যে রাজ্য জোড়া দুর্নীতি, বিভিন্ন রকম ইস্যুতে আন্দোলন, যেগুলো আমাদের অকল্পনীয় ছিল কয়েক বছর আগে পর্যন্ত, যে আমাদের রাজ্যের কোনো ইতিহাসে নেই। আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমাদের রাজ্যের বাঙালিরা বহু গুরুত্বপূর্ণ মন্ত্রকে দায়িত্বের সঙ্গে দীর্ঘদিন মন্ত্রিত্ব করেছেন, স্বয়ং মমতা ব্যানার্জি করেছেন। কিন্তু কোনোদিনও কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি, কোনো বাঙালি মন্ত্রীর বিরুদ্ধে এমনও তত দুর্নীতির অভিযোগ ওঠেনি যে তাকে জেলে যেতে হয়। কিন্তু আমরা এই প্রথম নির্বাচনের মুখোমুখি হচ্ছি, যখন তৃণমূলের একাধিক মানে শীর্ষ নেতা, মন্ত্রী, বিধায়ক তারা কিন্তু জেলে রয়েছে। সুতরাং এর কোনো মানে এফেক্ট ভোটারদের ওপর পড়বে কিনা, বা বিরোধীরা আদৌ এই ইস্যুগুলোকে সামনে তুলে ধরতে পারবে কিনা। লক্ষ্মীর ভাণ্ডার, তৃণমূল কংগ্রেস যেমন এই লক্ষ্মীর ভাণ্ডারকে সম্বল করতে চাইবে, তাদের সিম্বল করতে চাইবে লক্ষ্মীর ভাণ্ডারকে, পাশাপাশি বিরোধীরা কি বলবে সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়, কারণ বিজেপি প্রার্থী তালিকায় ঘোষণা হয়নি। কিন্তু আমরা আপনাদেরকে আগাম জানিয়ে রাখলাম যে দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু সৌগত রায় 2024-এর দৌড় শুরু করলেন 83,484 ভোটে এগিয়ে থেকে। এখন দেখার শেষ পর্যন্ত ফলাফল কি হয়, কারণ ফলাফল নিয়ে কোনো মন্তব্য আমরা করতে পারি না, সেটা সম্পূর্ণ নির্ভর করবে সাধারণ মানুষের ওপর, সাধারণ ভোটারদের ওপর। আজকে দমদম নিয়ে আলোচনা করলাম, পরের দিন অবশ্যই অন্য কোনো লোকসভা নিয়ে ঠিক এমনভাবেই সবিস্তারে আলোচনা করব। ততদিনে হয়তোবা
সিপিআইএম, জাতীয় কংগ্রেস, আইএসএফ এবং বিজেপি সবাই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে, তাহলে আলোচনা করতে আরও একটু সুবিধা হবে। যেমন সুবিধা হয়েছে দমদমের ক্ষেত্রে একটুখানি শুধু সুজন চক্রবর্তীর মতন একজন লড়াকু নেতা, দলের একদম শীর্ষ নেতা, তিনি যখন ভোটে দাঁড়ান তখন অবশ্যই বিপক্ষকে একটু চাপে পড়তে হয়। সেই চাপটা সৌগত রায়ের ওপর অবশ্যই আছে, কিন্তু এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। সুতরাং বিজেপির চাপ কতটা এসে সৌগত রায়ের উপর পড়ে সেটা আমরা এখনও বলতে পারছি না। সুতরাং যতক্ষণ না সম্পূর্ণ প্রার্থী তালিকা পাচ্ছি, এই বিশ্লেষণ সম্পূর্ণ হতে পারে না। এটা আমরা পুরনো শুধুমাত্র তথ্য আমরা তুলে ধরলাম, পরিসংখ্যান তুলে ধরলাম, তার ভিত্তিতে বলতে পারি সৌগত রায় কিন্তু স্টার্ট করছেন ৮৩,৪৮৪ ভোটে এগিয়ে থেকে। সবাই খুব ভালো থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমাদের যে কোনো সংবাদ, প্রতিবেদন বা অন্যান্য অনুষ্ঠান শুরু হলেই আপনার কাছে তার আগাম সংবাদটা পৌঁছে যায়। আর বিজ্ঞাপনহীন এই 7 অ্যাভেক নিউজ নেটওয়ার্ককে তো আপনারা ইতিমধ্যেই অনেক অনেক আশীর্বাদ করেছেন, আরও আশীর্বাদ করুন, আমরা আরও এগিয়ে চলি। আর আপনারা সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি, জয় হিন্দ।